আজকেরটা হচ্ছে 51st লেকচার, 51 নম্বর লেকচার এই সিরিজের। আমি জানি না আমি কতদিন আর কন্টিনিউ করতে পারবো, যতদিন পারি করব। এখন আজকের যে আলোচনাটা হবে সেটা হলো ওই ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে আমরা যে অ্যান্টিনমি গুলো পড়ছিলাম, অ্যান্টিনমির উত্তর পড়ছিলাম। এটা থার্ড অ্যান্টিনমি, তার উত্তর আজকে, তার রিপ্লাইটা বলা হবে, মানে তার সলিউশনটা বলা হবে। এখানে ঠিক সলিউশন নয়। কেন বলছি যে, কারণ এখানে কান্ট ঠিক কোনো সলিউশন দিচ্ছেন না, রাদার এমন কথা বলছেন যাতে আমাদের অনেক কনফিউশন বেড়ে যায়। মানে কান্টের এটা উদ্দেশ্য নয়, কনফিউশন কমানোটাই উদ্দেশ্য, কিন্তু এটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের এটা। তার কারণ হচ্ছে এইখান থেকেই কিন্তু কান্ট রাস্তাটা তৈরি করে রাখছেন কি করে উনি ওই পরের ক্রিটিকটা, মানে ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, সেইখানে পৌঁছাবেন, তার রাস্তা তৈরি করে রাখছেন। এবং যেভাবে তৈরি করছেন সেটা আমার মনে তো বটেই, আমার মনে হয় জায়গাটা শুনলে তোমাদের মনেও অসংখ্য প্রশ্ন উঠবে যে সত্যি করে এটা কিরকম ধরনের সলিউশন হলো। এবং এটা নিয়ে আমরা হয়তো একাধিকবার আলোচনা করতে হবে, কারণ এইখানেই অনেকগুলো প্রশ্ন এসে যাচ্ছে, ওই যেগুলো সেকেন্ড ক্রিটিকে উঠবে বা তার অন্য গ্রাউন্ড ওয়ার্কে উঠবে, সেই জায়গা, সেই কনসেপ্ট গুলো কি কি? সেই কনসেপ্ট গুলো হচ্ছে, বেসিক কনসেপ্টটা হলো ফ্রিডম, যেটা নিয়ে এখানে আলোচনা করছেন এই থার্ড অ্যান্টিনমিতে। ফ্রিডমের প্রশ্নটা, ফ্রিডম না হলে তো মরালিটি হবে না, তোমরা জানো। সেকেন্ড যে জায়গাটা সেটা হচ্ছে অটোনমি। আমরা আগেই বলেছি একটা অদ্ভুত ধরনের ফিলসফি হতে শুরু করেছে এখন, কিছু কিছু সেমিনার দেখতে পাবে, আমি তার ফ্লায়ারও দেখতে পাচ্ছিলাম, যে কান্ট তো মানে স্পন্টেনিটি মানেন, তাহলে স্পন্টেনিটির সঙ্গে ফ্রিডমের কি সম্পর্ক? এটা স্পন্টেনিটি আর অটোনমি কি এক? কান্টের ক্ষেত্রে এই প্রশ্নটা ওঠেই না। তার কারণ হচ্ছে স্পন্টেনিটি যেখানে কথাটা বলেছেন কান্ট, সেটা পুরোপুরি এপিস্টেমোলজিক্যাল ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডটা কজালি ডিটারমিন্ড। কজালি মানে এম্পিরিক্যাল কজেশন। তুমি তো দু রকমের কজেশন মানেন, একটা হচ্ছে এম্পিরিক্যাল কজেশন, আর মানে দুরকম কজেশন মানেন বললেও ভুল হবে, দুরকম কজেশনের কথা বলেছেন, উল্লেখ করেছেন। এখন মানা যায় কতটা, কতটা মানা যায় না, কান্ট কিন্তু এখানটা ওপেন রেখেছেন, একটা দূর পর্যন্ত ওপেন রেখেছেন। একটা হচ্ছে কজেশন ফ্রম ফ্রিডম বা অরিজিনাল কজেশন। উনি বলেছেন কজেশন ফ্রম ফ্রিডম, যেটার থেকে বুঝতে পারছো পুরো মরালিটির চেনটা শুরু হবে, যেটা থার্ড অ্যান্টিনমির মেন আলোচনার বিষয়। কিন্তু এপিস্টেমোলজিটা তো ওর বেসিস। এপিস্টেমোলজিতে উনি একটা ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ডে কথা বলছেন, এবং সেটা সবচেয়ে আমরা ভালো বুঝতে পারি যে যখন ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আমরা আলোচনা করেছি, সেখানে সবচেয়ে বেশি আলোচনা করা হয়েছে, এবং ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেক্টিকে এসে সেটাকে আরো স্পষ্ট করে বলছেন। আমরা একটা কজালি ডিটারমিন্ড ওয়ার্ল্ডে থাকি, কথাটার মানে কি? মানে হচ্ছে আমাদের এম্পিরিক্যাল ওয়ার্ল্ডটা, আমি বই থেকে ধরে ধরে জায়গাগুলো বলে দেবো কোথায় কোথায় আছে কথাটা, প্রচুর ছড়িয়ে কথাটা বলেছেন, তাই জায়গাগুলো একটু পয়েন্ট আউট না করে দিলে তোমরা খুঁজে পাবে না বইয়ের মধ্যে, অত বড় বইয়ের মধ্যে কোথায় আছে। উনি বলছেন যে আমাদের বেসিক প্রিন্সিপালটা কি ছিল, সেটা কিন্তু প্রিন্সিপাল অফ কজালিটিরই একটা রূপ। সেটা কি? সেটা হলো যে আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের সবকিছু হচ্ছে অ্যাপিয়ারেন্স।
অ্যাপিয়ারেন্স কথাটার মানে কি আমরা সেই প্রথমেই পড়েছিলাম, আনডিটারমিনড অবজেক্ট অফ অ্যান এম্পিরিক্যাল ইনটুইশন, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স কথার মানে। আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য সাক্ষাৎকারের বা সংবেদনের অনির্দিষ্ট বস্তু, মানে যা কিছু আমাদের কাছে সেন্স দিয়ে আসে সহজ কথা বললে, সেগুলো অ্যাপিয়ারেন্স। এবং এগুলো আনডিটারমিন্ড কেন? এগুলোর উপর তখনও কনসেপ্ট আরোপিত হয়নি, সেই স্টেজটার কথা বলছেন কান্ট। তো যা কিছু আমার কাছে আসে সবই অ্যাপিয়ারেন্স, তার বাইরে কিছু আসে না। এবং কান্ট বলছেন এই অ্যাপিয়ারেন্স বা ফিনোমেনা থেকে আমি কোনোভাবেই ইনফার করে নুমেনায় যেতে পারি না। আমার ইনফারেন্সটা কোথায় চলে? ওই প্রিন্সিপাল অনুসারে, যে একটা অ্যাপিয়ারেন্স, যে কোনো অ্যাপিয়ারেন্সের আগে আরেকটা অ্যাপিয়ারেন্স আছে অ্যাজ ইটস কজ। এই প্রিন্সিপালটা জেনারেল প্রিন্সিপাল বলে উনি বারবার করে বলছেন, এটাকে ভায়োলেট করা যাবে না। এটার উপর আমার সব এক্সপেকটেশন ডিপেন্ড করে আছে। এটার উপর ডিপেন্ড করে আমি অনেক দূর চলে গিয়ে ডাইনোসর পর্যন্ত চলে যেতে পারি, আবার ভবিষ্যতে অনেক দূর চলে গিয়ে এমন মানুষই, যেমন সায়েন্স ফিকশনে পড়ি সেরকম মানুষও চলে যেতে পারি, মানে পাস্ট প্রেজেন্ট এরকম যেতে পারি চিন্তায়। কারণ আইনস্টাইনের মতন বলেন না যে আমরা অ্যাকচুয়ালি যেতে পারি। অ্যাকচুয়ালি টাইম বলে ওরকম ফিক্সড টাইম, ওয়ান সিঙ্গল অ্যাকচুয়াল টাইম বলে কিছু আছে, আইনস্টাইনটা বলবেন না। টাইম তো রিলেটিভ। আমার কাছে যেটা এখন, ধরো সহজ কথায়, আমার কাছে এখন 2025 সাল, কিন্তু যদি একজন অন্য একটা গ্রহের কোনো জীব, মানুষ বা ওরকম মানুষের থেকে উন্নত কোনো জীব যদি প্রায় লাইটের সমান স্পিডে মুভ করে আমার কাছে এসে পৌঁছায়, সে যে কালটায় এসে পৌঁছাবে সে হয়তো, কারণ লাইটের স্পিডের সঙ্গে টাইম, মোশনের সঙ্গে টাইমের সম্পর্ক আছে, কাজে সে যে টাইমটায় পৌঁছাবে 2125 সালে পৌঁছাবে, ফিউচারে পৌঁছাবে। আমি তাকে দেখবো 2025 সালে, সে আমাকে দেখবে 2125 সালে। অদ্ভুত একটা প্যারাডক্স। কিন্তু যাই হোক, সেই সাইন্টিফিক প্যারাডক্স এর মধ্যে ঢুকছি না। কান্টের ক্ষেত্রে এটা অ্যারাইজ করে না, কারণ কান্টের টাইমটা নিউটনিয়ান টাইম, একটা ফিক্সড ইউনিভার্সাল টাইম আছে, যদিও সেটা ফর্ম অফ ইনটুইশন এই হিসাবে আছে। কিন্তু এই চেইনের বাইরে আমি যেতে পারবো না। তাহলে ওই কজালিটি কি করে আমি সেই পৌঁছাবো, সেই কজালিটিতে কি করে আমি পৌঁছাবো, যে কজালিটি ফ্রম ফ্রিডম, সেটা যতক্ষণ না পৌঁছাতে পারছি আমার আমার এথিক্স হবে না। কারণটা এটা বড় চিন্তার জায়গা। কিন্তু এই কজালিটিতে তো মাথায় এম্পিরিক্যাল কজালিটিতে, তাতে আমি ওই আলটিমেট কজ কোনোদিনই খুঁজে পাবো না। যেটাকে আলটিমেট বলবো, ধরা যাক এক্স কে আলটিমেট বলি, তাহলে এক্স একটা কোনো টাইমে হবে, এবং টাইমে হলে তার আগের টাইমে তার কজ থাকবে, তাহলে আলটিমেট হলো। এটাই তো মেইন আর্গুমেন্ট, মেইন বোন অফ কন্টেনশন। সেটা কান্ট বারবার করে বলছেন। তাহলে থার্ড অ্যান্টিনমিতে এসে কি এমন সলিউশন দেবেন যাতে করে ফ্রিডম এস্টাবলিশ করা যাবে? এবং আবার বলছি, ওই কান্টের ক্ষেত্রে স্পন্টেনিটি আর অটোনমি একদম দুটো আলাদা কনসেপ্ট। স্পন্টেনিয়াস হচ্ছে, দেখো মানে স্পন্টেনিয়াস একটা মেশিন কিন্তু স্পন্টেনিয়াস, যদি এই এই অ্যালিগারিটা যদি তোমরা অ্যালাউ করো আমাকে বলতে, একটা মেশিন স্পন্টেনিয়াস। মেশিনটা আমি সুইচ অন করে দিলেও স্পন্টেনিয়াসলি ওই কাজটা করে চলে, কেউ করায় না, আমি ধরে ধরে ওই কাজটা প্রত্যেকটা স্টেপ করাই না, মেশিনটা করে চলে, এটা স্পন্টেনিয়াস, স্পন্টেনিটি। কিন্তু আমি, মানে আমার রিজনটা স্পন্টেনিয়াস নয়, এটা অটোনমাস। দুটোর মধ্যে পার্থক্য আছে। কারণ ওই মেশিনে সুইচ অন করব না অফ করব, এটা আমার অটোনমির উপর ডিপেন্ড করে। মেশিনটা কিন্তু ওই কাজটা করতে বাধ্য, ওইভাবেই করবে। এখন স্পন্টেনিটির সঙ্গে রিসেপটিভিটির পার্থক্য কি? রিসেপটিভিটির মধ্যে কোনো স্পন্টেনিটি নেই, সে জাস্ট রিসিভ করে যায়, একটা ভ্যাকুয়াম ক্লিনারের মতন, সে জাস্ট ওটা রিসিভ করে যায়, সে নিজে কিছু করে না। কিন্তু একটা যদি রোবট হয়, সে একটা কাজ করে, সে হয়তো সাবান বানাচ্ছে, ধরো যাক সিম্পল একটা মেশিন বানাই, যে একটা রোবোটিক্স সাবান বানানোর মেশিন, সে সাবান বানাচ্ছে,
সে ঠিক ওই শেপে সাবান বানিয়ে যাচ্ছে, একটা অ্যাক্টিভিটি আছে তার মধ্যে, কিন্তু অ্যাক্টিভিটিটা স্পন্টেনিয়াস, তার সঙ্গে অটোনমির কোনো সম্পর্ক, দূর দূর পর্যন্ত সম্পর্ক নেই। কাজে যারা এটার সঙ্গে জুড়তে চান একদম ভুল জায়গাটা। অটোনমিটা, আমি যদি সাবান বানাই বা একজন কার্পেন্টার যখন একটা টেবিল বানায়, তখন সে কিন্তু স্পন্টেনিয়াস নয়, ওই রকম মেশিনের মতন বানায় না। সে সেখানে ইনোভেশন নিয়ে আসতে পারে, সে এইটা আগে ওইটা পরে করতে পারে, মেশিন ওটা পারে না। মেশিন যেভাবে করে সেভাবেই করে। তাহলে মেশিনটা স্পন্টেনিয়াস, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা স্পন্টেনিয়াস, রিজন কিন্তু অটোনোমাস। এই জন্য রিজন অ্যাক্টিভ। মেশিন যে অর্থে অ্যাক্টিভ, মেশিনটা চলছে যখন তখন অ্যাক্টিভ, সেটা স্পন্টেনিটি অর্থে। ঠিক সেই অর্থে আন্ডারস্ট্যান্ডিং স্পন্টেনিয়াস, কিন্তু রিজনের অ্যাক্টিভিটিটা অন্য সেন্সে। রিজনের একটা ফ্রিডম আছে। ওই আমি একই প্রেমিস থেকে একাধিক কনক্লুশন করতে পারি। অল মেন আর মর্টাল, সক্রেটিস ইজ আ ম্যান, দেয়ারফোর বলে আমি এই কনক্লুশনে আসতে পারি সক্রেটিস ইজ মর্টাল, কিংবা এই কনক্লুশনে আসতে পারি সাম মর্টাল বিংস আর মেন। কোন কনক্লুশনে আসবো? এখানে আমার স্পন্টেনিটি আছে। কিন্তু কান্টের এইখানে সমস্যা নয়, দুটো আলাদা ধরনের জিনিস। সমস্যা হচ্ছে ওই দুটোকে মেলাবেন কি করে। ডিটারমিনিস্টিক ওয়ার্ল্ড একটা, আর একটা হচ্ছে স্পন্টেনিয়াস। এই যে ফ্রি কজালিটি, কজালিটি ফ্রম ফ্রিডম, কজালিটি ফ্রম ডিটারমিনিজম, কজালিটি ফ্রম উইদিন দ্য ফেনোমেনা, এটা তো খুব সহজেই এক্সপ্লেন করা যায়, এটা আমাদের এক্সপিরিয়েন্সে ধরা পড়ে। কাজে এটাকে মানতে কোনো আপত্তি নেই, যদিও কান্ট এটাকে আপ্রায় বলেছেন, কারণ ওটা একটা ক্যাটেগরি অফ আন্ডারস্ট্যান্ডিং। আপ্রায়, কারণ আমি তো পুরো কজাল চেনটাকে দেখিনি যে ওটাকে জেনারেলাইজ করে কজাল প্রিন্সিপালে পৌঁছাবো। রাদার আমি কজাল প্রিন্সিপালটা আছে বলেই আমি বুঝতে পারি যে আমার এক্সপিরিয়েন্স গুলো ওরকম কজালি সাজানো। তাহলে ওটা আপ্রায় হলেও ওটা এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে ভ্যালিড, এবং এই কজালিটিকে এম্পিরিক্যাল ওয়ার্ল্ড থেকে এক্সটেন্ড করা যাবে না অন্য ওয়ার্ল্ডে। করলে কি হবে? মেন আর্গুমেন্টটা, এটা কান্ট একটু রিপিটেটিভ জায়গাটা। কান্ট একাধিক অ্যান্টিনমিতে বলেছেন যে আমি যদি একটা ফার্স্ট কজ মানি, ফার্স্ট কজটা হয় এই টেম্পোরাল সিরিজের মধ্যে পড়বে, কিংবা টেম্পোরাল সিরিজের আগে থেকে এই টেম্পোরাল সিরিজটাকে সুইচ অন করবে। যদি টেম্পোরাল সিরিজের মধ্যে পড়ে তাহলে তো এই কজালিটির মধ্যেই চলে এলো, তার আগেও একটা কজ থাকবে, সে ফার্স্ট কজ আর থাকলো না। যদি টেম্পোরাল সিরিজের আগে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর দিতে হবে। খেয়াল করে দেখো আর্গুমেন্টটা কি, বারবার বিভিন্ন ভাবে দিয়েছেন আর্গুমেন্টটা। আর্গুমেন্টটা হচ্ছে টেম্পোরাল সিরিজের যদি বাইরে থাকে তাহলে সে কোনো নির্দিষ্ট একটা সময়ে টেম্পোরাল সিরিজটা তৈরি করেছে, হয় আগে করেছে কি পরে করেছে, কোনো একটা সময় করেছে, একটা পয়েন্ট অফ টাইমে। তাহলে টেম্পোরাল সিরিজটা যেহেতু টেম্পোরাল, তাহলে তাকে ঠিক তার আগের মুহূর্তে কজ করতে হবে। তার মানে সে যদি টেম্পোরাল সিরিজের আগের মুহূর্তে, শুরু হওয়ার আগের মুহূর্তে থাকে, তাহলে টেম্পোরাল সিরিজের আগে একটা মুহূর্ত আছে, একটা টাইম আছে। তাহলে এই যে ফার্স্ট কজ, যেটা কজ ফ্রম ফ্রিডম, সেটাও কিন্তু টেম্পোরাল সিরিজের মধ্যে পড়ে গেল। সেটা ওই ফার্স্ট ক্রিয়েশনের আগের মোমেন্ট বলে দিচ্ছি, সেটাও একটা মোমেন্ট, টাইম। তাহলে তার আগের মোমেন্ট থাকতে হবে আমাদের প্রিন্সিপাল অনুসারে। তাহলে সে কজাল, তাহলে আইদার ওয়ে এটা কজাল সিরিজের মধ্যে পড়ে যাবে এবং সে কোনো কিছু করতে পারবে না। এইবার সমস্যাটা এই, আমি কজালিটি ফ্রম ফ্রিডম এটা নোশনালি বুঝি না। সত্যি করেই তো আমি তো ওরকম স্পন্টেনিয়াসলি কাজ করি না, মেশিনের মতন কাজ করি না। সত্যি করে যদি ওয়ার্ল্ডটা ডিটারমিন্ড হয় তাহলে আমাদের সব কাজগুলো মেশিনের মতো, তা তো করি না। আমি আমার নিজের রুল সেট করি, এবং কান্ট বলবেন ইচ্ছা মতনও রুল সেট করি না, কারণ আমি অট কথাটা বলতে পারি। এই কথাগুলো আমি টেক্সটে দেখিয়ে দেবো। অট বা উচিত কথাটা বলতে পারি।
এই অটের নোশন আছে, নেচারে কোথাও অটের নোশন নেই। অটের মধ্যে একরকম নেসেসিটি আছে, ইট অট টু হ্যাপেন, ইট মাস্ট হ্যাপেন, ইউ অট টু ডু, ইউ মাস্ট ডু, ইউ নেসেসারিলি ডু, ইউ উড নেসেসারিলি ডু, ইউ হ্যাভ টু ডু, এই সমস্ত ফ্রেজ আমরা ইউজ করি। তার মানে এর মধ্যে একটা নেসেসিটি আছে। কিন্তু এই নেসেসিটিটা কিরকম নেসেসিটি? ওই ন্যাচারাল কজাল নেসেসিটি নয়, যেটা ফ্রম স্পন্টেনিটি, সেই নেসেসিটি নয়। তাহলে কিরকম নেসেসিটি? এই নেসেসিটিটা অটোনমাস নেসেসিটি। আমি আমার রিজনের কিছু বা আন্ডারস্ট্যান্ডিং এর কিছু রুল আছে, সেই রুল অনুসারে এটা নেসেসারি। যদি আমি ওই রুল মানি, ইউ অট টু ডু। অট টু ডু মানে, কথাটার মানেটা কি? তোমার হাত পা বেঁধে কাজ করাবো? তাহলে তো অট টু ডু বলার মানে হয় না, হাত পা বেঁধে কাজ করালে। তাহলে অটের এই নেসেসিটিটা কোথা থেকে আসে? একটা রুল থেকে আসে, যেগুলোকে কান্ট বলবেন, যেটাকে কান্ট বলবেন ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। সেটা পরে আসবো আমরা, বা অন্য সিরিজ, এই ফার্স্ট সিরিজটা শেষ হলে সেটা নিয়ে আলোচনা করা হবে। এই নেসেসিটিটা কোথা থেকে আসে? সেটা আসে ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ থেকে। এটা কিন্তু ঠিক হাত পা বেঁধে কাজ করানোর মতো নয়, অটোনমাস নয়, অটোনমাস নেসেসিটি নয় এটা। কেন নয়? এটা ওই মেশিনের মতো নয়, তোমায় ধাক্কা দিলাম তুমি পড়ে গেলে, এরকম ব্যাপারটা নয়। বা তুমি ওকে আঘাত করো, তোমার ওকে আঘাত করা উচিত, তোমার শত্রুকে আঘাত করা উচিত, তুমি একজন সৈন্যদল, তোমার শত্রুকে আঘাত করা উচিত, এটা যখন কমান্ডার বলছেন, ওই নেসেসিটিটা এরকম নয় যে তোমাকে ধাক্কা দিলাম, তুমি পাশের লোকটার ঘাড়ে পড়ে গেলে আমি মনে করছি পাশের লোকটাকে আঘাত করা উচিত, তোমায় ধাক্কা দিলাম পাশের। এই ক্ষেত্রে তুমি স্পন্টেনিয়াস, তো তুমি করলে কাজটা, কিন্তু তুমি মেকানিক্যালি করলে। কিন্তু যখন শত্রুর পক্ষের সৈন্যকে আক্রমণ করছে, সেখানে যে ইউ অট টু অ্যাটাক ইউর or fight with your enemies, এটা যখন কমান্ডার বলছেন, তখন কিন্তু তিনি একটা প্রিন্সিপাল থেকে বলছেন, সেই প্রিন্সিপাল অনুসারে করবে। এবং এইখানে দেখো, মানে স্পন্টেনিটির ক্ষেত্রে তোমার ফ্রিডম নেই, তুমি ফ্রিডম থেকে করো না কাজ। কিন্তু অটোনমির ক্ষেত্রে তোমার ফ্রিডম আছে। তাহলে স্পন্টেনিটি ডাজন্ট প্রিসাপোজ ফ্রিডম, whereas autonomy presupposes freedom. This is the basic difference. This is the basic difference between autonomy and spontaneity. যারা অটোনমি আর স্পন্টেনিটি অটোনমির কথা বলেছেন, স্পন্টেনিটির কথা বলেছেন, দুটোকে এক করে দেখতে চান বা দুটো এক জায়গা থেকে এসছে এরকম কথা বলতে চান, সেটা কিন্তু নয়। কারণ স্ট্যান্ডার্ডলি 4টে ফ্যাকাল্টির কথা বলেছেন, কিন্তু ফ্যাকাল্টি কথাটাকে কান্ট অন্য জায়গায়, আমি জায়গায় জায়গায় তোমাদের দেখাবো, অন্য সেন্সেও ব্যবহার করেছেন, একটা পাওয়ার অর্থে ব্যবহার করেছেন। শুধু পাওয়ার নয়, পাওয়ার তো ইলেকট্রিসিটিও পাওয়ার, সেটাকে ফ্যাকাল্টি বলে না। কিন্তু মানে দ্য এবিলিটি টু অ্যাক্ট অর দ্য এবিলিটি, ফ্যাকাল্টি মানে একটা এবিলিটি, এটা বুঝিয়েছেন, পাওয়ার নয়, একটা এবিলিটি, এই অর্থে। তাহলে আমাদের অসংখ্য ফ্যাকাল্টি আছে সত্যি করে দেখতে গেলে, কিন্তু কান্ট সব নিয়ে কনসার্ন নয়, 4টে ফ্যাকাল্টির কথা বলেছেন। কিন্তু অন্য অন্য জায়গায় ফ্যাকাল্টি কথার এমন মানে করেছেন, মানে এমন জায়গায় ব্যবহার করেছেন, বলবো তোমাদের, জায়গাগুলো দেখিয়ে দেবো। সেখানে ফ্যাকাল্টি বলতে জাস্ট এবিলিটিকে বোঝায়। যেমন আমাদের সবারই গানের ফ্যাকাল্টি আছে, সবাই গান গাইতে পারি, পসিবিলিটি আছে। সবাই কি পারি? কারণ আমি ফ্যাকাল্টিকে ডেভেলপ করি, তাই আমি গান গাইতে পারি না। কিন্তু আরেকজন গানের ফ্যাকাল্টিকে ডেভেলপ করেছে, ঠিক তেমনি ছবি আঁকার ফ্যাকাল্টি আছে, পসিবিলিটি, ফুটবল খেলার পসিবিলিটি আছে, ক্রিকেট, এরকম আর কি। আমাদের অনেক ফ্যাকাল্টি আছে, কারণ তো সব নিয়ে কনসার্ন নন। যেগুলো আমাদের পিওর রিজনের সঙ্গে রিলেটেড, সেই ফ্যাকাল্টি কটা নিয়ে কনসার্ন। এই যে আমাদের যেগুলো কোনেটিভ ফ্যাকাল্টি, সেগুলো নিয়ে কোনোটা নিয়ে কান্ট কথা বলেননি। কোনেটিভ ফ্যাকাল্টি, আমার গান করা, এগুলোকে কোনেটিভ ফ্যাকাল্টি বলা হয়। গান করা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা,
ঝগড়া করা, এই যে কগনিটিভ ফ্যাকাল্টি, এগুলো নিয়ে কান্ট কথা বলেন। এবার ফিরে যাই, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি নিয়ে আলোচনা করলাম? এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম যে দু রকমের কজালিটির কথা মনে করিয়ে দিলাম, জেনারেল প্রিন্সিপালটার কথা মনে করিয়ে দিলাম, যেটা অনুসারে আমাদের সব এক্সপিরিয়েন্স সাজানো হয়। সেই প্রিন্সিপালটা আমাদের এই অ্যান্টিনমি সলভ করতে, ওটা বেসিক প্রিন্সিপাল, যার সাহায্যে অ্যান্টিনমি সলিউশন গুলোতে পৌঁছাতে পারবো। তারপরে আমরা বললাম স্পন্টেনিটি অ্যান্ড মানে অটোনমি এর পার্থক্য, এই দুটো যে এক নয়, এবং কান্ট খুব কনসিয়াসলি এই দুটোকে আলাদা করে রাখতে চেয়েছেন, দুটো শব্দকে, এবং ভিন্ন ভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। হয়তো বা কোথাও তার স্লিপেজ হয়ে থাকতে পারে, এখনো আমার চোখে পড়েনি, হয়ে থাকতে পারে। কেউ হয়তো কোনো একটা লেখা থেকে দেখাবেন যে এইখানে দেখো দুটো কথাকে এক করে বলেছেন। অন্তত এই ফার্স্ট ক্রিটিকে আমার কোথাও চোখে পড়েনি যেখানে এই দুটো কথাকে তিনি এক করে, দুটো জিনিসকে এক করে বুঝছেন। এখানে খুব স্পষ্ট করে দুটো জিনিসকে আলাদা করে বুঝছেন। আচ্ছা, এইবার আমরা ফিরে যাই ওই থার্ড অ্যান্টিনমিতে। অ্যান্টিনমিতে কি সমস্যাটা ছিল? একটা হচ্ছে ফার্স্ট কজ আছে, মানে ফ্রিডম আছে। আর একটা হচ্ছে অপোজিট সাইড, প্রতিপক্ষটা হচ্ছে ফ্রিডম নেই। তাহলে পক্ষটা ছিল ফ্রিডম আছে, প্রতিপক্ষটা হচ্ছে ফ্রিডম নেই। ফ্রিডম বলতে এখানে কি বোঝানো হচ্ছে? এটা কিন্তু দুই জায়গায় লাগে, খেয়াল করে দেখো এই ফ্রিডম কথাটা। একটা হচ্ছে ফ্রিডম থাকলে অ্যাটলিস্ট গডের ফ্রিডম আছে একটা মতে। তার মানে কি, গড ফার্স্ট ইগনিশনটা করেন ফ্রিলি, তার ইচ্ছা হলো জগৎ তৈরি করবার, খেলা, তার ইচ্ছা হলো লীলা খেলা, তিনি জগৎ তৈরি করলেন, ফ্রিলি তৈরি করলেন, কোনো কজের আন্ডারে নয়, ফ্রিডম। আরেকটা যেন আমরা মনে করি যে আমাদেরও ফ্রিডম আছে। তুমি আমায় বললে শাসন করে যে আপনার তো এটা করা উচিত, আমি বললাম ওর শাসন, তোমার শাসন কে মানে, তোমায় কে পাত্তা দেয়? আমার ইচ্ছা, আমি করব না। তাহলে আমার এই যে করব না, বা আপনার ওটা করা একদমই উচিত নয়, আমাকে অনেকেই উপদেশ দেয় এটা করা উচিত, এটা করা উচিত নয়, অনেকেই উপদেশ দেয়। আমার মধ্যে যেটা খারাপ দেখে সেটা উচিত নয় বলে উপদেশ দেয়। কিছু শুনি, সব কি শুনি? দিয়েছে দিয়েছে, আমার যেটা ইচ্ছা সেটাই আমি করব। কেন? ওই যে আমার যা ইচ্ছা, আমি যেন মনে করি, আবার বলছি কান্টের ভাষায়, আমি যেন মনে করি আমার একটা ফ্রিডম আছে, আমি সেটাকে এক্সারসাইজ করছি। যে যা বলুক, যেমন পরিস্থিতি হোক, তার ভেতরেও আমি চুজ করতে পারি। কেউ আমায় বললো ওটা করবেন না, এবং ফ্রিডম আছে বলেই দেখো, যেটা তোমাদের যেটাকে করতে বারণ করা হয়, বা সাধারণ যে কোনো মানুষকে যেটা করতে বারণ করা হয়, বিশেষ করে অল্প বয়সী যারা, তাদের সেটাই তাদের আগ্রহ বেড়ে যায়, সেটা তারা বেশি করে করে। এটা ফ্রিডম আছে বলে। আর এটা আছে বলেই আমরা ওই রাইট অর রং, অট অট নট, এই সমস্ত শব্দ, গুড ব্যাড, মানে এথিক্যাল গুড এথিক্যাল ব্যাড, এই সমস্ত শব্দ ব্যবহার করতে পারি। এখানে সেই সমস্যাটা। তাহলে একটা ফ্রিডম আছে। ফ্রিডম মানে কি? ফ্রি কজেশন, কান্টের ভাষায় কজেশন ফ্রম ফ্রিডম। তাহলে আমার ফ্রিডমটা ফার্স্ট কজ, সেই ফ্রিডমটা একটা কজাল চেনকে ইগনাইট করতে পারে। কিন্তু অ্যান্টিথিসিসে আমরা দেখেছি এরকম ফ্রিডম থাকতে পারে না। কেন? কারণ এই রকম ফ্রিডম যদি থাকে, তাহলে কজাল ডিটারমিনিজম আর থাকে না ওয়ার্ল্ডে। তুমি একটা কজাল সিরিজ ইচ্ছা মতন তৈরি করবে। দেখো, চিন্তা করো, মানে একটু যদি আমি কোয়ান্টাম ফিজিক্সের এক্সাম্পল নিয়ে বলি, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে।
তুমি ভেবে দেখো নিউটনিয়ান ওয়ার্ল্ডে সবকিছু ডিটারমিন্ড হয়ে চলছে বলে আমার ভীষণ সুবিধা। আমি এখানে বসে চাঁদে বা মার্সে রকেট পাঠিয়ে দিতে পারছি, পুরোটা ডিটারমিন্ড, কোন মিনিটে কোন সেকেন্ডে ও কোথায় পৌঁছাবে সবটা ডিটারমিন্ড, তাই আমি পারি। এখানে মাঝখানে যদি কারোর কোনো ফ্রিডমের ইন্টারভেনশন থাকতো তাহলে এটা সম্ভব হতো না। সে ট্র্যাজেক্টরিটা একটু একটু ঠেলে দেবে, ব্যাস আমার পুরো প্রজেক্ট গেল। একটু ট্র্যাজেক্টরিটা ঠেলে দিলে কেউ, সে যে কেউ হতে পারে, তুমি করে দিতে পারো, গড করে দিতে পারে, বা যে কেউ। ওই যে আমার পারফেক্ট ক্যালকুলেশন, একটুখানি তার ভেতর ফ্রিডম ঢুকলেই পুরোটাই গেল। এই অনুসারে নিউটনিয়ান ওয়ার্ল্ডটা চলে, এই অনুসারে আমাদের এত প্রেডিকশন, এত কিছু আমরা করতে পারি। কান্ট বলছেন হিউম্যান বিহেভিয়ার কমপ্লিটলি এক্সপ্লেইন করা যায় কিসের দ্বারা? এই কজাল চেইনের দ্বারা কমপ্লিটলি এক্সপ্লেইন করা যায়। কোন কজাল চেইন? আমরা দুটো বলছি, একটা হচ্ছে ওই যেটা এম্পিরিক্যাল কজাল চেইন, সেটার দ্বারা কমপ্লিটলি এক্সপ্লেইন করা যায়। তাহলে আর ফ্রিডম কোথায়? ওই রকেট ছাড়ার মতো আমি কমপ্লিটলি কজাল চেনে এক্সপ্লেন করে দিলাম, এরপরে এই হবে, ওর পরে ওই হবে, ওটা ওখানে গিয়ে করবে, এই ছবি তুলবে, পুরোটা ঠিক করে দিলাম। ফ্রিডম কোথায়? কিন্তু ওর ফ্রিডম না রেখে উপায় নেই। ফ্রিডম, এটাও ঠিক, ফ্রিডম ফ্রম কজেশন এই ওয়ার্ল্ডে তো করতে পারবেন না। করতে পারবেন না কেন? ওই আবার সেই আর্গুমেন্টটা মনে করিয়ে দিই, যেটা দিয়ে আজকে একটু আগেই বলছিলাম যে আর্গুমেন্টটার কথা, যে এই কজটাকে, ফ্রি কজটাকে তুমি যদি শুরু বলে রাখতে চাও তাহলে তাকে একটা টাইমে শুরু করতে হবে। যে মোমেন্টে শুরু করবে সে টাইমের চেনের মধ্যে পড়ে গেল, টাইমের চেনের মধ্যে পড়ে গেলেই সেটা রিয়েল হয়ে গেল, মানে এম্পিরিক্যাল হয়ে গেল। যা টাইমের চেনের বাইরে তা এম্পিরিক্যাল নয়, যা স্পেস টাইমের বাইরে তা এম্পিরিক্যাল নয়, যা স্পেস টাইমের মধ্যে তা এম্পিরিক্যাল। কাজে ওটা অন্তত টাইমের মধ্যে পড়তে হবে, টাইমের মধ্যে পড়ে গেলেই সেটা এম্পিরিক্যাল হয়ে যাবে। তাহলে এই ওয়ার্ল্ডটাকে, আমার সব অ্যাকশনকে আমি এক্সপিরিয়েন্স দিয়ে ব্যাখ্যা করতে পারি। এইবার কান্ট, তাহলে তো অ্যান্টিনমিটা থেকে গেল, সমস্যাটা থেকে গেল, সলিউশনটা কি? কান্ট এখানে আরেকটা পার্থক্য করছেন। এইটা হচ্ছে পার্থক্যটা হচ্ছে, যেটা এম্পিরিক্যাল এবং রিয়াল, আর যেটা মিয়ারলি ইন্টেলিজেবল, এই দুটোর মধ্যে। এই জায়গাটা হচ্ছে বইয়ের, তোমরা যে ভার্সনটা দেখছো সেই বইয়ের 538-39 এই জায়গাটা, পেজ নাম্বার বলছি। আর এ বি করে বললে এ 544, বি 572। আরেকবার বলছি, পেজ নাম্বার হচ্ছে 538-539, ওখানে পাবে। আর প্যারাগ্রাফ ধরে বললে, মানে ওই কান্টের বই ধরে বললে এ 544, বি 572, এইখান থেকে শুরু হচ্ছে আলোচনাটা। এই ইন্টেলিজিবল, এম্পিরিক্যাল অ্যান্ড ইন্টেলিজিবলের মধ্যে পার্থক্য করছেন। কি করছেন? আচ্ছা, কান্টের উত্তরটা আগে বলে দিই, তারপরে বিটস গুলো ভেতরে লাগানোর সুবিধা হবে। মানে তোমাদের কনফিউশনের মধ্যে রেখে বা সাসপেন্সে রেখে লাভ নেই, আগে গল্পের শেষটা শুনে নাও। সলিউশনটা কি? সলিউশনটা এই কান্ট স্পষ্ট করে বলছেন, এই সেকশনের শেষে গিয়ে বলবেন, বিশাল বড় সেকশন, তোমাদের মানে প্রায় 50 পাতা এখানে লেখা, তো জায়গাগুলো খুঁজে বের করতে হয়। আমি ধরিয়ে দেবো, যেমন এই জায়গাটা বলে দিলাম, জায়গাগুলো কোথায় আছে বলে দেবো কথা। সেটা হচ্ছে যে, দেখো কান্ট বলছেন আমি এখানে কিন্তু ফ্রিডম প্রতিষ্ঠা করতে, ফ্রিডম আছে এটা প্রমাণ করতে আসিনি। কান্টের কনক্লুশনটা বলছি। তাহলে কি করতে এসছেন বাবু?
আমি এসেছি যে ফ্রিডমটা পসিবল। কি অর্থে পসিবল? এম্পিরিক্যাল ডিটারমিনিজমের সঙ্গে ফ্রিডমের কোনো কনফ্লিক্ট নেই। তার মানে ফ্রিডম আছে এটা বলছি না আমি, সেটা প্রমাণ করবার চেষ্টা পর্যন্ত আমি করিনি, কিন্তু কনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট নয়। এ আবার কেমন করে বলা যাবে কথাটা? কেন ইনকনসিস্টেন্ট নয় বলছেন, তাহলে সেটা বুঝতে হবে। এর থেকে কি বোঝা গেল? একটা জিনিস বোঝা গেল, প্রথম ফার্স্ট পয়েন্ট, যে কান্ট একদম ডাই হার্ড কম্প্যাটিবিলিস্ট। কম্প্যাটিবিলিজম কথাটা ফিলসফিতে অনেক জায়গায় ইউজ করা হয়। এখানে কম্প্যাটিবিলিজম কথাটা এপিস্টেমোলজিতে একটা অর্থে ব্যবহার করা হয়, বিলিফের কনটেক্সটে। এখানে কিন্তু কম্প্যাটিবিলিজম একদম এথিক্সের সেন্সে ব্যবহার করা হচ্ছে। এথিক্সে একটা ঝগড়া আছে, সেই হসপার্স থেকে তোমরা পড়ে এসেছো, একটা বিবাদ আছে যে ফ্রিডমের সঙ্গে ডিটারমিনিজম কম্প্যাটিবল কি ইনকম্প্যাটিবল। একদল আছেন যারা বলেন ডিটারমিনিজম থাকলে ফ্রিডম থাকতে পারে না, তারা ইনকম্প্যাটিবিলিস্ট। আরেক দল বলেন ডিটারমিনিজম আর ফ্রিডম একসঙ্গে থাকতে পারে, কম্প্যাটিবিলিস্ট। তারা কম্প্যাটিবিলিস্ট। কান্ট কিন্তু ডাই হার্ড কম্প্যাটিবিলিস্ট। কান্টের আর উপায় নেই, কান্টের শ্যামও রাখতে হবে, কুলও রাখতে হবে। কান্ট একদিকে নিউটনকে রাখবেন ডিটারমিনিজম, আর একদিকে তার লক্ষ্যটাই হচ্ছে এথিক্স। তিনি তো আর ফিজিক্স করতে আসেননি, তিনি ফিলসফি করতে এসছেন, এবং ফিলসফির গোলটা হচ্ছে হিউম্যান ওয়ার্ল্ডকে বেটার করা, তার বেটারমেন্টের চেষ্টা করা। সেটা এথিক্স দিয়েই হবে। হ্যাঁ, জ্ঞানটা আমরা কেন চাই? আমি ওয়ার্ল্ডকে একটা বেটার ওয়ার্ল্ড পেতে চাই বলে, তাহলে আলটিমেট গোলটা জ্ঞানটাও একটা পারপাসিভ। অদ্বৈত বেদান্তের মতন বলছি না যে জ্ঞানটা ইট সেলফ ভ্যালুয়েবল, সেটা নয়। জ্ঞানের একটা পারপাস আছে, সেটা হচ্ছে আমি ওয়ার্ল্ডটাকে গুড ওয়ার্ল্ড করতে চাই, বেটার ওয়ার্ল্ড করতে চাই। আরেকটা পারপাস আছে, আমি ওয়ার্ল্ডটাকে বিউটিফুল ওয়ার্ল্ড করতে চাই, আমি বিউটিকে ক্রিয়েট করতে চাই, আমি বিউটিকে, ওয়ার্ল্ডের বিউটিকে অ্যাপ্রিসিয়েট করতে পারি। যেমন ওই সূর্যোদয় দেখলে আমার কত ভালো লাগে, কাঞ্চনজঙ্ঘা দেখলে আমার কত ভালো লাগে, অ্যাপ্রিসিয়েট করতে পারি। শুধু অ্যাপ্রিসিয়েট করতে পারি না, আমি অ্যাড করতে পারি ওয়ার্ল্ডের বিউটিতে। কিসের মাধ্যমে? এই কথাটা সবচেয়ে ভালো রবীন্দ্রনাথ ধরেছেন, বলছেন আমার ক্রিয়েটিভিটির মাধ্যমে। যে যতটুকু ক্রিয়েটিভ, সে ততটুকুর মধ্যে দিয়ে ওই ওয়ার্ল্ডের বিউটি, ওই সেইখানে যোগ তোমার সাথে আমারও, সেই যে গান ছিল, বিশ্বযোগে যেথায় বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। ভুল বললাম পুরোটা, কিন্তু যাই হোক, তোমাদের মুখ্যমন্ত্রী ভুল কবিতা বলতে পারলে আমার কি রাইট নেই? যাই হোক, আমিও একটু ভুল বলি, তো পুরোটা বলতে পারলাম না, কিন্তু মূল কথাটা ওই বিশ্বযোগে। তোমাদের মনে থাকলে বলো কি, কোথায় যেন বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও। রবীন্দ্রনাথ একটু আবার স্পিরিচুয়াল টাইপের লোক ছিলেন, তো ওই উনি পরমাত্মার ইত্যাদির কথা বলছেন, যে যেখানে সৃষ্টির যে যজ্ঞ, সেখানে সেখানে কিন্তু বারবার, এই কথাটা একটা কবিতায় নয়, বারবার তার বিভিন্ন লেখায় আছে, তিনি বলেছেন যে আমারও সেখানে কন্ট্রিবিউশন আছে, আমি সেই একই আসনে রয়েছি। সেটা দুদিক থেকে, তার একটু ওই বিশিষ্টাদ্বৈতর দিকে ঝোঁক ছিল। আমি বেশি রবীন্দ্রনাথ বলবো না, কারণ কান্ট হারিয়ে যাবে। আরেকটা দিক ছিল যে হ্যাঁ, ক্রিয়েটিভিটির দিক থেকে তো আমি তো গডের তো ক্রিয়েশন, গডের বৈশিষ্ট্য, সেই ক্রিয়েশনে তো আমি পার্টিসিপেট করি। আমি যত বেশি পার্টিসিপেট করি, আমি তত ঈশ্বরের কাছাকাছি চলে যাই, বা সেই পারফেকশনের কাছে, ঈশ্বরের মধ্যে পারফেকশন হিসাবে ধরি, সেই পারফেকশন কাছাকাছি যাই। মানে যেটাকে পপার বললেন ভেরিসিমিলিটিউড,
কোনোদিন আমি পারফেকশনে পৌঁছাতে পারবো না, কিন্তু যেন ক্রমশ এগিয়ে যাচ্ছি। যত বেশি ক্রিয়েটিভ আমি, তত বেশি সেই দিকে এগিয়ে যাচ্ছি। আমি যত সুন্দরের সৃষ্টি করতে পারছি, তত বেশি এগিয়ে যাচ্ছি সেই দিকে। তাহলে কান্ট এই দুটোকেই রাখবেন। করতে গিয়ে তিনি এখানে একটা পার্থক্য করছেন বিটুইন হোয়াট ইজ এম্পিরিক্যাল অ্যান্ড হোয়াট ইজ মিয়ারলি ইন্টেলিজিবল। দেখো, এম্পিরিক্যাল ওয়ার্ল্ড যেটা, সেটা একদম কজালি ডিটারমিন্ড, যেমন বলে দেওয়া হলো। কিন্তু আমি আরো অনেক কিছু বুঝি, এম্পিরিক্যাল ওয়ার্ল্ড ছাড়াও অনেক কিছু বুঝি। এম্পিরিক্যালটা তো বুঝি, বুঝতে বাধ্য, কারণ এম্পিরিক্যাল ওয়ার্ল্ডটা আমার ওপর ইট ফোর্সেস আপন মি। ও আমাকে যেন বুঝতে বাধ্য করে, কানে ধরে বিশ্বাস করায় যেটা ওরকম, ওটা টেবিল। আমি ওটা ভাবতেই পারি না যে ওটা টেবিল নেই ওখানে। আমার যখন দেখছি তখন ওটাকে আমার মানতে হবে যে ওখানে টেবিল আছে। কিন্তু তার বাইরে আমি ভাবতে পারি, যদি এমন হতো। এই নিয়ে কবিরা কত কবিতা লিখেছেন, যদি এমন হতো। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, সেই ছেলেবেলায় পড়া কবিতা। যাচ্ছি না, আমি সত্যি করে যাচ্ছি না, কজাল ওয়ার্ল্ডটা ওরকম নয়, আমি মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে এরকম নয়। কিন্তু আমি ভাবতে পারি এমন হলে কেমন হতো। কবি অবশ্য শেষে গিয়ে খুব ওটা খুব একটা মজার কবিতা, বাচ্চাদের খুব একটা বীরত্বের কবিতা। ছোট ছেলেদের মনে যেন ওরকমটা সব সময় আসে, ওরকম একটা কিছু একটা হিরোইক কিছু করে ফেলবো। কবি শেষে গিয়ে বেশ ছন্দভঙ্গ করেন, রসভঙ্গ করেন, এবং বোঝা যায় বুড়ো লোকে লিখছেন ওটা বাচ্চাদের জন্য। লাস্ট প্যারাগ্রাফটা না লিখলে ভালো করতেন। সেটাই বলছেন, রোজ কত কি যে ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। কি বলার দরকার? বেশ ভালোই চলছিল তো গল্পটা। যুদ্ধ করে সেই সব রক্ত ঝরিয়ে টরিয়ে সবাইকে হারিয়ে দিয়ে মাকে উদ্ধার করে নিয়ে চলে এলো, দারুণ গল্পটা চলছিল। কিন্তু কবি, ওই বুড়ো কবি বলে শেষে আবার বলছেন, রোজ কত কি যে ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। তার মানে তিনি ওই ইন্টেলিজিবল ওয়ার্ল্ড থেকে আবার ওই এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে ফিরে এলেন। দরকার ছিল না, ইন্টেলিজিবল ওয়ার্ল্ডটা বেশ ভালোই চলছিল, গল্পটা ভালোই লাগছে, বেশ ভালোই রস দিচ্ছিলেন, কেন আবার এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে এলেন? যাই হোক, সেটা আমার অভিযোগ। বিখ্যাত কবিতা, তোমরা পড়েছো, সবাই পড়েছো ছেলেবেলায়। কিন্তু এই কান্টের কনটেক্সটে কথাটা এলো যে কান্ট বলছেন, আমি ইন্টেলিজিবল ওয়ার্ল্ডের বাইরে যেতে পারবো না, সেখানে আমি থাকবো, কজাল চেন, সে তা দিয়ে আমার পুরো অ্যাকশন ডিটারমিন্ড হবে। কিন্তু আমি যে বুঝতে পারি একটা ইন্টেলিজিবল ওয়ার্ল্ডকে, মানে ওই পজেশন ফ্রম ফ্রিডম, আমি বুঝতে পারি এটা ইন্টেলিজিবল, অ্যাকচুয়াল নয়। ইন্টেলিজিবল মানে অ্যাকচুয়াল নয়, বোধগম্য জগৎ, বোধের জগৎ, বাস্তব জগৎ নয়। তাই আমি অটকে বুঝতে পারি। আমি বুঝতে পারি, মনে করো যেন বিদেশ ঘুরে, ওটা বুঝতে পারি আমি, ওরকমও হতে পারত। তাহলে ওই কবিতায় যেটা, কবির কল্পনায় যেটা শুধু বুঝতে পারি হতে পারত, কান্টের কাছে সেকেন্ড ক্রিটিকে অ্যাটলিস্ট, থার্ড ক্রিটিকে আবার অন্যরকম, সেকেন্ড ক্রিটিকে শুধু হতে পারত নয়, হওয়া উচিত, হওয়া আবশ্যক। তাহলে ইন্টেলিজিবলটা এমন। দেখো, ফ্যাকচুয়াল ওয়ার্ল্ডের নেসেসিটি একরকম, সেই নেসেসিটিটা ওই চেনের ভেতর থেকে আসে, কজাল ল থেকে আসে। কিন্তু ইন্টেলিজিবল ওয়ার্ল্ডের নেসেসিটিটা আসে ফ্রিডম থেকে। তাই আমি অটকে বুঝতে পারি। স্যার, পয়েন্ট একটু রিপিট করবেন? হ্যাঁ, একটা হচ্ছে ফ্যাকচুয়াল ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ইন্টেলিজিবল ওয়ার্ল্ড। যেটা ফ্যাকচুয়াল, সেটা এই ফেনোমেনার জগতে বা এম্পিরিক্যাল জগতে এই কজাল চেনের মধ্যে দিয়ে চলছে।
তুমি একদম ভাবো দুটো প্যারালাল লাইন টেনেছো, প্রত্যেকটা লাইনে কতগুলো ডট 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 পর পর আছে। নিচের লাইনটার নাম দিয়েছো এ আর ওপরের লাইনটার নাম দিয়েছো বি। এ হচ্ছে একটা কজাল সিরিজ, ওই ডট গুলো হচ্ছে ওই সিরিজের চেনের মধ্যে প্রত্যেকটা লিঙ্ক। এটা কিন্তু একটা টোটাল স্টোরি, হোলিস্টিক টোটাল স্টোরি। টোটাল মানে এরকম নয় যে ফাইনাইট, এটা ইনফাইনাইট। কি অর্থে ইনফাইনাইট সে আগেই বলেছিলাম। ইনফাইনাইট অর্থে অ্যাট এ গিভেন টাইম এটা ফাইনাইট, অ্যাট এনি গিভেন টাইম এটা ফাইনাইট। কারণ অ্যাট এনি গিভেন টাইম এই ওয়ার্ল্ডটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ডটা ফাইনাইট অ্যাট এনি গিভেন টাইম। কিন্তু আমরা জানি ইট ইজ পসিবলি ইনফাইনাইট, কারণ পাস্টে ইনফাইনাইট টাইম ছিল, ফিউচারে ইনফাইনাইট টাইম আছে। কিন্তু প্রেজেন্ট ওয়ার্ল্ডটা, এই মোমেন্টের ওয়ার্ল্ডটা ফাইনাইট, সেখানে অ্যাকচুয়াল ইভেন্ট করছে। ভবিষ্যতে একটা সময় থাকবে আমি থাকবো না, সেরকম ওয়ার্ল্ডটা হবে। কিন্তু অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে আমি এখন আছি, কথা বলছি, সেটা ফাইনাইট জিনিস। কিন্তু তারও কজ আছে, তার কজ হচ্ছে গতকাল আমি ছিলাম, সেটা আজকের কজ। কিন্তু গিভেন মোমেন্টে, এখনকার মোমেন্টে কিন্তু গতকালের আমিটা নেই, ভবিষ্যতে আমি থাকবো না সেটা নেই, কাজে এটা ফাইনাইট, এটা একটা কজাল চেন। কিন্তু তার উপর একটা ইন্টেলিজিবল ওয়ার্ল্ড আছে। সেটা কি? এই ফ্যাকচুয়াল ওয়ার্ল্ডের বাইরে আমি বুঝতে পারি সেটা আছে, অন্তত সেটা ভাবার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। বুঝতে পারি মানে কি? আছে মানে সত্যি করে আছে? নো, যা আছে তাই এক্সপিরিয়েন্সের ওয়ার্ল্ডেই আছে। এক্সপিরিয়েন্স থেকে আর কিছু ইনফার করা যায় না, এক্সপিরিয়েন্সের বাইরে কিছু ইনফার করা যায় না। এক্সপিরিয়েন্স থেকে পসিবল এক্সপিরিয়েন্স ইনফার করা যায়, যেটা পসিবল এক্সপিরিয়েন্সের বাইরে সেটাকে ইনফার করা যায় না। সেটা আছে মানে আমি বুঝতে পারি যে সেটা থাকতে পারে, কোনো কনফ্লিক্ট নেই। সেটা কিরকম জিনিস থাকতে পারে? সেটা হচ্ছে আমার ফ্রিডম। কেন বুঝতে পারি? যে আমি তো বুঝি যে আমি ফ্রিলি কাজ করছি। আমি যখন কজালি বুঝি, যখন আমি নিউটন হয়ে ভাবি, তখন আমি ওই এ সিরিজটার কথা ভাবি, যে ওই ডিটারমিন্ড হয়ে সবকিছু চলছে। আর যখন আমি ইন্টেলিজিবল ওয়ার্ল্ডের কথা ভাবি, যখন আমি কল্পনার জগতে, বা যখন আমি বিশুদ্ধ চিন্তার জগতে, কল্পনা বা চিন্তা সেই জগতে যখন থাকি, তখন আমি বি সিরিজটার কথাও ভাবি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরে এই ডানা। সেখানে আমার কিন্তু হারিয়ে যাওয়ার নেই মানা। কিন্তু এখন আমি কজাল সিরিজে, এ সিরিজে যেই ভাবছি, আমি ভাবছি সত্যি তো, এখন আমি দীঘা মন্দারমণি থাকলে খুব ভালো লাগতো, এই লেকচারের মধ্যে না থেকে দীঘা মন্দারমণি সমুদ্রের ধারে নিশ্চিন্তে বসে হাওয়া খেলে ভালো লাগতো। কিন্তু না, আমি কজাল চেনে এই অফিসে গিয়ে কাজ করে আসতে হয়েছে, উঠে এসে অত স্মৃতিকেও দেখতে পাচ্ছি। আমরা বসে কাজ করে এসে পড়তে মরতে করে এসে লেকচারে ঢুকেছি, খাওয়াও হয়নি, তো লেকচারে ঢুকেছি। তো এটা একদম কজাল ওয়ার্ল্ড, এটাই ঠিক। কিন্তু আমি ইন্টেলিজিবল ওয়ার্ল্ডটাকে বুঝতে পারি। আমার কালকেই মনে হচ্ছিল যে আমি যদি একটু কোথাও যেতে পারতাম, মন্দারমণি, তালসারি, এই সমস্ত জায়গায় যদি যেতে পারতাম, তাহলে আমার মনটা সেখানে চলে গেছে। বুঝতে পারি সেটা কি, এবং বুঝতে পারি এটা কজালি ডিটারমিন্ড নয়। আমি এখন লেকচার করছি, কিন্তু লেকচারের মধ্যেও আমার শুধু লেকচারের কথা মাথায় আসছে না, মাথার ভিতরে নানা রকম চিন্তা ঘুরছে। তালসারির কথাও মাথার দেখো কথা এরকম কথা সঙ্গে চলে এলো। এটা ইন্টেলিজিবল ওয়ার্ল্ড, সেখানে আমার ফ্রিডম আছে, এটা আমি বুঝতে পারি। তাহলে কি হলো? প্যারালাল দুটো এক্সপ্লানেশন হলো, একটা কজাল এক্সপ্লানেশন, এই ওয়ার্ল্ডের এক্সপ্লানেশন, আর একটা হলো সেটাও কজাল এক্সপ্লানেশন, সেটা হচ্ছে কজালিটি ফ্রম ফ্রিডম। আমার ইচ্ছা হয়েছে তাই আমি তালসারির কথা ভাবছি, দীঘার কথা ভাবছি, ওই ইচ্ছাটা কজ, দীঘার কথা ভাবছি। কিন্তু যখন আমি আবার নিচের লেভেলটায় চলে আসব, যখন আমি এই মেটেরিয়াল ওয়ার্ল্ডের কথা ভাববো, তখন কিন্তু আমি এই কজাল চেনে পড়ে গেলাম।
এখন সমস্যায় কান্টের ক্ষেত্রে, আচ্ছা সত্যি করে তো আমার ফ্রিডম থেকে আমি অ্যাকশন করি বলে আমার এখানে আমি বললাম যে কিছু কিছু প্রবলেমের কথা তোমাদের তুলে ধরবো, হয়তো সব সলিউশন আমি দিতে পারবো না, তোমরা খুঁজে দেখো কিংবা আরো পড়াশোনা করতে করতে বেরোবে। একটা হচ্ছে প্যারালাল, একটা লেভেল পর্যন্ত বুঝলাম দুটো প্যারালাল কজেশন আছে, দুটো ওয়ার্ল্ড আছে, একটা ফ্যাকচুয়াল ওয়ার্ল্ড, এম্পিরিক্যাল ওয়ার্ল্ড, আর একটা হচ্ছে ইন্টেলিজিবল ওয়ার্ল্ড। ফ্যাকচুয়াল ওয়ার্ল্ডে এই এম্পিরিক্যাল কজেশন কাজ করে, কজালিটি কাজ করে, ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে কজালিটি ফ্রম ফ্রিডম কাজ করে। হলো এইবার এইবার একটা সমস্যা হচ্ছে, আমি তো দেখো কজালিটির দিক থেকে যদি বলি আমার কাজগুলো যা করি আমি আমি এখন এই কথা বলছি, এই কথা বলাটা টোটালি কজালি ডিটারমিন্ড, এম্পিরিক্যালি কজালি মানে মানে এ লেভেলে ডিটারমিন্ড। আবার এবং কান্ট বলছেন, কান্ট এই শব্দটা বলছে কমপ্লিটলি ডিটারমিন্ড। হলো তাহলে আবার আমি এটা মনে করি, ওই এবার ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে চলে গেছি, আমার এই সেম অ্যাকশন, এই কথা বলা, আমি ইচ্ছা করলে আজকে তোমাদের থেকে ছুটি নিতে পারতাম, এই বাহানা দিয়ে আমি আজকে অফিসে বড্ড বেশি চাপ, সত্যি করে চাপ ছিল, এবং আমরা একটু বলে টলে একটু তাড়াতাড়ি করে বেরিয়ে এসেছি, আমি বললাম লেকচার আছে, বেরিয়ে এসেছি, তো কাজের অনেক চাপ ছিল, তো সেই চাপ বলে আমি চলে আসতে পারতাম, এই ফ্রিডমটা আমার ছিল। তাহলে আমি এখানে লেকচার করছি, তার পিছনে আমার ওই ফ্রিডম মানে কজালিটি ফ্রম ফ্রিডম সেটা অ্যাক্ট করছে, এটা আমি মনে করি ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে। কিন্তু ফ্যাকচুয়াল ওয়ার্ল্ডে তো এ সিরিজ দিয়ে ডিটারমিন্ড, কমপ্লিটলি ডিটারমিন্ড, কান্ট বলেছেন। তাহলে ওই যে ফ্রিডমের কজালিটি, যেটা বি সিরিজের কজালিটি, সেটাও আমার অ্যাকশনকে ডিটারমিন করছে। ফার্স্ট প্রবলেম আবার দেখো, এই যে ডিটারমিন করছে দু রকমের কজালিটি, এটাকে কোয়াইনের ভাষায় বলা হয় ওভার ডিটারমিনেশন। ওভার ডিটারমিনেশন, যতটুকু কজ লাগে একটা এফেক্ট তৈরি করতে, তার থেকে যদি বেশি কজ স্বীকার করা হয় সেটা ওভার ডিটারমিনেশন হবে। ওভার ডিটারমিনেশনের সমস্যাটা কি, হলে কি ক্ষতি? এই ওষুধ খাওয়ালে সেরে যায়, একটা ওষুধ খেলে অসুখটা সেরে যায়, আমি 10টা ওষুধ খাইয়ে দিলাম, ওভার ডিটারমিনেশন হলো তাড়াতাড়ি সেরে যাবে, মরেও যেতে পারে। যাই হোক, ওভার ডিটারমিনেশন ওটা প্র্যাকটিক্যাল সমস্যা, কিন্তু ডাক্তাররা ওই জন্য প্রথমেই গিয়ে দেখেন ওজন কত, আমি হাইট মাপে না ওজন মাপে, কি মেপে কি করবে? আসলে হাইটে তার দরকার নেই, হাইট ওটা মিলিটারিতে গেলে মাপে, হাইট অনুসারে ওজন আছে কিনা, ওজনটা দরকার, মানে কত কিলো মাংসতে কত গ্রাম ওষুধ পড়বে, ওই হিসাবটা ডাক্তার মনে মনে করবে, কত কিলো মাংসতে কত গ্রাম ওষুধ পড়বে। যদি তাকে 50 কিলো মাংস, তাহলে 5 গ্রাম ওষুধ, যদি তাকে 70 কিলো মাংস, তাহলে 7 গ্রাম ওষুধ পড়বে, এরকম একটা হিসাব আছে, ওই জন্য ওজনটা দেখে। তাহলে যদি ওভার ডিটারমিনেশন হয় তাহলে তো কজালিটি কাজ করবে না, সে মরেই যেতে পারে, এটা প্র্যাকটিক্যাল সমস্যা। ওই জন্য ওজনটা দেখে দেখে নেয় যে ওটা ঠিক ঠিক ডিটারমিন হতে হবে, সেই ডিটারমিনিং কজটা আমি দিচ্ছি, ডাক্তার সেটা করছে। এখন দেখো দুদিক থেকে অসুবিধা, আন্ডার ডিটারমিনেশন হলে হবে না, কম ওষুধ দিয়েছে অসুখ সারছে না, অনেক সময় আমরা খেয়ে নিই, একটা অসুখ হয়েছে ওষুধ জানি তো খেয়ে নিই, কিন্তু দেখা গেল সারছে না, তো ডাক্তারবাবুর কাছে খেয়েছেন তো, ঠিক ওষুধ খেয়েছেন, কি মাত্রায় খেয়েছেন? আমি বললাম এটা খেয়েছি, একটা করে খেয়েছি, এটা একটা দিনে খেলে হয় না, দুবেলা দুটো খেতে হয়। আমি ও তাই, তো দুবেলা দুটো খেলাম, সেরে গেল। তো এটা আন্ডার ডিটারমিনেশন, আমি ঠিক ওষুধই খাচ্ছি কিন্তু আন্ডার ডিটারমিনেশন, কজালিটিটা ঠিক মতো হচ্ছে। কিন্তু তাহলে অতিরিক্ত কজ হলেও এটা গল্প ছলে বললাম, কিন্তু প্রবলেমটা অন্যখানে আছে। প্রবলেমটা ফিলসফিক্যাল প্রবলেমটা এটা একটা, এটা শুধুমাত্র যে এক্সাম্পলের জন্য প্রবলেম, মানে এক্সাম্পল বলার জন্য বললাম সেটা না, ফিলসফিক্যাল প্রবলেম আছে এর মধ্যে একটা। তার থেকে একটা বড় প্রবলেম আছে ওভার ডিটারমিনেশনে। ওভার ডিটারমিনেশন মানে কি, এ হলেও অ্যাকশন, মানে এক্স হলেও অ্যাকশন এ হয়, ওয়াই হলেও অ্যাকশন এ হয়, তাহলে কি হবে?
সাংঘাতিক সমস্যায় পড়ে গেলে, মানে এ হলো না, মানে এক্স হলো না, অ্যাকশন হয়ে গেল, ওয়াই হলো না, অ্যাকশন হয়ে গেল। আমরা সাধারণত কার্য থেকে কারণের অনুমান করতে পারি। ম্যাক্সিমাম আমাদের ইনফারেন্স, ম্যাক্সিমাম ফরেনসিক ডিপেন্ড করে এফেক্ট থেকে কজের ইনফারেন্স। খেয়াল করে দেখো, ধূম থেকে বহ্নির ইনফারেন্স, ওটা একদম প্যারাডাইম। নৈয়ায়িকরা বা ভারতীয় দার্শনিকরা ধরে দিয়েছেন, একদম প্যারাডাইম। ধূম থেকে বহ্নি, কজের থেকে, ধূম থেকে বহ্নির, এফেক্ট থেকে কজের। শার্লক হোমসের সব গল্প পড়ো, সেখানে সে একই একই ভাবে খুঁজে পাবে। কোথায় একটা সিগারেটের বাট পড়ে রয়েছে, ওটা এফেক্ট, তার কজটা কি খুঁজছেন। কোথায় একটা ফিঙ্গারপ্রিন্ট পড়ে রয়েছে, কজটা খুঁজছেন। কোথাও ব্লাড স্টেন পড়ে রয়েছে, কজটা কি খুঁজছেন, কজটা পৌঁছাচ্ছেন। কোথাও একটা ছুরি পাচ্ছেন, একটা বুলেট পাচ্ছেন, তার কজটা কি খুঁজছেন। সবসময় এফেক্ট থেকে কজে। তুমি এটা করতেই পারবে না ওভার ডিটারমিনেশন হলে, কখনো কজ থেকে এফেক্টে যেতে পারবে না, আমরা এফেক্ট থেকে কজে যেতে পারবে না। কারণ এফেক্ট থেকে তুমি এক্সেও যেতে পারো, ওয়াইও হতে পারে, জেডও হতে পারে, অন্য কিছু হতে পারে। তাহলে কজ আর এফেক্টের যদি নেসেসারি কানেকশনটা না থাকে, এ থেকে এক্স থেকেও এ হতে পারে, ওয়াই থেকেও এ হতে পারে, এটা যদি হয়, ওভার ডিটারমিনেশন হয়, তাহলে আর কজালিটির কোনো মানে থাকে না। আন্ডার ডিটারমিনেশন হলে তো থাকেই না। কোয়াইন এটা খুব ভালো করে পয়েন্ট আউট করেছেন, সাংঘাতিক একটা লজিক্যাল পয়েন্ট। কত বড় লজিশিয়ান! এই সিম্পল পয়েন্টটা অনেকের মাথায় কাজ করে না। এখানে তাহলে প্রথম সমস্যাটা যেটা হবে কান্টের সিস্টেমে, ওভার ডিটারমিনেশন। এক্ষুনি আমি সলিউশন, এর সলিউশন যে কান্ট করতে পারবেন না বলছি না, কিন্তু এক্ষুনি সলিউশনের আলোচনায় যাচ্ছি না। এই ওভার ডিটারমিনেশনে কি হবে? আমি কজাল ওয়ার্ল্ড, এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে ওটা কজালি এক্সপ্লেন করছি, ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে ওটাকে আরেক রকম কজালিটি দিয়ে একই অ্যাকশনকে এক্সপ্লেন করছি, তাহলে ওটা ওভার ডিটারমিনেশন হয়ে যাচ্ছে। আরেকটা হতে পারে, দুটো লেয়ার হয়। একটা হচ্ছে কজালি ডিটারমিন্ড লেয়ার, সেটা এম্পিরিক্যালি কজালি ডিটারমিন্ড লেয়ার, যেটা এম্পিরিক্যাল লেয়ার উনি বলেছেন। আর একটা ইন্টেলিজিবল লেয়ার। দুটো করেসপন্ডিং, কিন্তু এক নয়, কোথাও মেলে না। মানে প্যারালালিজমের মতন করে ভাবো, প্যারালালি দুটো চলে, এই জন্য দুটোকে আমরা এক করে দেখি। তাহলে কি এখানেও প্রশ্ন, কান্ট একটা প্যারালিস্ট, ওই রকম মাইন্ড বডির প্যারালালিজমের কথা এখানে হচ্ছে না, অবশ্যই ওই প্যারালালিজমের কথা হচ্ছে না। কিন্তু এই ইন্টেলিজিবল আর এম্পিরিক্যাল, এই প্যারালাল সিস্টেমের কথা বলছেন। বললে যেটা দাঁড়াবে অ্যাপারেন্টলি, সেটা হচ্ছে এথিক্স ইত্যাদি আমরা ভাবি, কিন্তু সেগুলো আসলে কাইমেরা, জাস্ট আমাদের কল্পনা। সেগুলো কিরকম, মানে আমরা ভাবি এথিক্স বলে কিছু আছে, ভাবি এরকম, কিন্তু আসলে ওগুলো কিছু নেই। আসল কজালিটি তো এম্পিরিক্যাল কজালিটি। তাহলে শাস্তি দিই কেন? ওই গীতার মতন কথা তাহলে বলতে হয়, আরে বোকা তুই ভাবিস শাস্তি দিস, তুই কি দিস? যেমন অর্জুনকে কৃষ্ণ বলছে, বোকা তুই কি শাস্তি দিস রে, বোকা সবই আমি করি, সবই হয়ে থাকে, ও শাস্তি ওরা পেয়েই রয়েছে, তুই ভাবিস শাস্তি দিস। কান্টকে কি এতদূর নিয়ে যাবে, এরকম একটা মেটাফিজিক্যাল জায়গায় নিয়ে যাবে যে ওটা জাস্ট আমাদের কল্পনা? সেটা তো অন্তত কান্ট যদি ভালো করে বোঝা যায়, একেবারেই সেটা কান্টের কন্টেনশন নয়। কাজেই এই যে টেনশনটা, সেটা কিন্তু আমরা এখনো সলভ করতে পারিনি। এখানে শুধুমাত্র এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি যে ওটা ইন্টেলিজিবল, মানে ফ্রিডমটা পসিবল, ফ্রিডমের সঙ্গে এক্সপিরিয়েন্সের বিরোধ নেই, কোনো না কোনো ভাবে ফ্রিডম অন্তত ভাবা যায়। ভাবতে পারি বলে
আমরা সেগুলোকে ব্যবহার করি, অট শব্দটা ব্যবহার করি। এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে তাহলে এই পয়েন্ট, এতগুলো পয়েন্ট পেলাম। এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে যেমন নেসেসিটি আছে, ওই ফ্রিডমের ওয়ার্ল্ডেও একরকম নেসেসিটি আছে, যে নেসেসিটিটা রিজনের ভেতর থেকে আসে। পরে কান্ট বলবেন ওটাই ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ। এবং কান্টকে যদি জিজ্ঞাসা করা হয়, এই জায়গাটায় খুব ইন্টারেস্টিং জায়গা এই কারণে, ফার্স্ট ক্রিটিক আর সেকেন্ড ক্রিটিককে জোড়ে কে, কমন ফ্যাক্টর কি? কান্ট বলবেন ওই দ্য নেসেসিটি অফ রিজন, the necessary principle of reason, which is categorical imperative. সেটা এই ক্রিটিক আর ওই ক্রিটিককে জোড়ে, দুটো ক্রিটিকের ব্রিজটা হচ্ছে ওইটা। এখন আমি কিছু প্রশ্ন হয়তো নেব, তাহলে কিভাবে সলভ করছেন কান্ট, আমি এটার একটা হিন্ট দিলাম। এটা নিয়ে আমাদের আরো আলোচনা করতে হবে। এখানটা আলোচনাটা শেষ হলো না, আমি জায়গাটা পরের দিন আমি এটাকে কন্টিনিউ করব। এই কারণে যে জায়গাটা আজকে তো সময় হয়ে গেছে, আর নতুন করে পড়তে শুরু করলাম না, কয়েকটা জায়গা পড়া দরকার। একটু তো আমাদের জায়গাটা বলে দিই। ওই একটা জায়গায় বললাম যেখানে বলছেন যে ওই B572, যে জায়গাটা বলছিলাম, পেজ 538, among the causes in appearance there can surely be nothing that could begin a series absolutely and from itself. তাহলে অ্যাপিয়ারেন্সের মধ্যে কোনো বিগিনিং থাকতে পারে না, ওই সিরিজটার মধ্যে কোনো বিগিনিং থাকতে পারবে না, তাহলে তার মধ্যে কোনো ফ্রিডমের জায়গা নেই। খুব ক্লিয়ার। একদম পেজের লাস্ট লাইনটা, দিস এম্পিরিক্যাল কজালিটির কথা বলছেন, ইটসেলফ উইদাউট দ্য লিস্ট ইন্টারাপশন টু ইটস কানেকশন উইথ ন্যাচারাল কজেস could nevertheless be an effect of causality that is not empirical but rather intelligible. তাহলে এই কজালিটিটা চলছে, এই কজালিটিটা যদিও ডিটারমিন্ড, তবু এটা আবার এফেক্ট হতে পারে এমন একটা কজালিটি যেটা জাস্ট ইন্টেলিজিবল। কিভাবে হতে পারে ওটা আমরা বুঝি, অ্যাকচুয়াল হিসাবে দেখাতে পারবো না, প্রমাণ করতে পারবো না, বুঝি আমার একটা স্বাধীনতা আছে, জাস্ট এটা বোধের রিয়ালমে। could nevertheless be an effect, তাহলে এটা এই কজালিটিরও এফেক্ট, আবার ইন্টেলিজিবল কজালিটিরও এফেক্ট, an effect of a causality that is not empirical but rather intelligible. ওই প্যারাগ্রাফে, ওই পরের পাতায় 539, এইখানে ওই সমস্যাটা হচ্ছে, ওভার ডিটারমিনেশন হয়ে যাচ্ছে, এম্পিরিক্যালি ডিটারমিন্ড আবার ইন্টেলিজিবলি ডিটারমিন্ড, দুরকম কজালিটি দিয়ে ডিটারমিন্ড হয়ে যাচ্ছে। দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে এম্পিরিক্যালকে তুমি কিছুতেই, কান্ট যেন দু নৌকা এখানে একটু পা দিচ্ছেন, এখানে কান্টের পজিশনটা খুব ক্লিয়ার নয়। কান্টকে যদি চেপে ধরি আমরা, ধরা যাক চেপে ধরি, কি বললেন, এম্পিরিক্যাল কজালিটি কমপ্লিট এক্সপ্লানেশন দেয় বলে ফুল স্টপ। তাহলে ইন্টেলিজিবল কজালিটি অতিরিক্ত কি করে ওভার ডিটারমিনেশন ছাড়া? তার উত্তর এখানে নেই, দেখা যাক। ইন্টেলিজিবল, দ্যাট ইজ অ্যান অরিজিনাল অ্যাকশন অফ এ কজ ইন রিগার্ড টু অ্যাপিয়ারেন্সেস। তাহলে একটা অরিজিনাল অ্যাকশন আছে, আমি যেন নিজের থেকে কিছু করছি, একটা অ্যাপিয়ারেন্স তৈরি করছি, আমি নিজের থেকে একটা গান বাঁধলাম, which to that extent is not appearance but in accordance with this faculty intelligible. তাহলে যেটা করলাম সেটা নিজে থেকে অ্যাপিয়ারেন্স নয়, কিন্তু সেটা একটা ইন্টেলিজিবল জিনিস। অ্যাপিয়ারেন্সের মধ্যে আনতে পারছেন না, খেয়াল করে দেখো কান্টের দ্বিধাটা, অ্যাপিয়ারেন্সের মধ্যে আনতে পারবেন না, কারণ আগেই তো বলেছেন যে কজালিটি, কজটা ওই এর আগের অ্যান্টিনমিতেই ছিল, কজটা ওয়ার্ল্ডের বাইরে থাকতে না, পরেরটায় আছে, ফোর্থে আছে, কজটা ওয়ার্ল্ডের বাইরে থাকতে পারবে না, এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের বাইরে থাকতে পারবে না, সেটা তো বলেই দিয়েছেন, দেখিয়েছেন সেখানে, এবং সেটা রিপিটেডলি দেখিয়েছেন।
তো সেই কজালিটি তো এখানে কিছু করতে পারবে না, হলো। Even though otherwise, as a link in the chain of nature, it must be counted entirely as belonging to the world of senses, world of sense. নিজেও প্রশ্নের জায়গায় ছেড়ে দিয়েছেন, যে বলছেন ওটা তো ওয়ার্ল্ডের বাইরে থেকে এই ওয়ার্ল্ডের মধ্যে কজ করতে পারবে না, আর যদি ওয়ার্ল্ডের মধ্যে থেকে কজ করে তাহলে তো এই চেনের মধ্যে, ওয়ার্ল্ড অফ সেন্সের চেনের মধ্যে পড়ে যাবে। কাজেই কান্টের দ্বিধাটা, দ্বন্দ্বটা খুব ভালো করে এখানে বুঝতে পারবে। তিনি একটা লেভেলে প্রবলেমটাকে সলভ করলেন, যে আমি ওই দুটো রকমের কজালিটি, একটা ইন্টেলিজিবল ওয়ার্ল্ড, একটা অ্যাকচুয়াল ওয়ার্ল্ড, এমপিরিক্যাল ওয়ার্ল্ড, এই দুটোকে পড়বো। কিন্তু সমস্যাটা থাকলো যে এই দুটোকে প্যারালাল ওয়ার্ল্ড তো পুরোপুরি কান্ট বলতে পারবেন না। তার কারণ হচ্ছে যে আমার ইন্টেলিজিবল ওয়ার্ল্ডটাই আমরা কি বুঝি? আমার ইন্টেলিজিবল ওয়ার্ল্ডটা আমার অ্যাকচুয়াল অ্যাকশন, এমপিরিক্যাল অ্যাকশনকে কজ করে, এই জায়গাটাকে এক্সপ্লেইন করতে হবে। জাস্ট কজ করে বলে মনে হয় ওটা একটা ইলিউশন, এটা একটা বলা যেতে পারে, একটা ইন্টারপ্রিটেশন হতেই পারে কান্টের, যে ওটা একটা প্যারালাল এক্সপ্লানেশন এবং ওটা এই এক্সপ্লানেশনের উপর ডিপেন্ডেন্ট, কিন্তু প্যারালাল, অনেক ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট, একটা প্যারালাল এক্সপ্লানেশন। প্যারালাল এক্সপ্লানেশন মানে সেটা অ্যাকচুয়াল নয়, একটা পসিবল এক্সপ্লানেশন। তো পসিবল এক্সপ্লানেশনের জন্য লোককে ধরে সাজা দিচ্ছ, ফাঁসি দিচ্ছ কেন? ওই গীতার মতন বলা যেতে পারে, দুটো দুটো ওয়ার্ল্ডে গিয়ে অ্যাকচুয়াল ওয়ার্ল্ডে তো তোর ফাঁসি হয়ে রয়েছে, ওটা আমাদের ইন্টেলিজিবল বিষয়। এই যে এক্সপ্লানেশন, কান্টকে বাঁচানোর এই যে এক্সপ্লানেশন, আমার ধারণা যতটুকু কান্ট আমি পড়েছি এত বছরে, এই এক্সপ্লানেশনটা ঠিক নয় কান্ট সম্পর্কে। আমার হাঞ্চ এরকম কেউ এক্সপ্লানেশন দিতে পারেন। যদি বলি ঠিক নয়, তাহলে প্রবলেমটা থেকে গেল। দেখি আরো চিন্তা করে প্রবলেমটাকে কি করে সলভ করা যায় দুটো ওয়ার্ল্ড। যদি প্রশ্ন থাকে বলো, না হলে আমি এখানে আজকে শেষ করি, এক জায়গায় থামতে হবে। স্যার, তিনটে জিনিস একটু জানতে ইচ্ছা করছে। সেটা হচ্ছে যে উম, হালকা করে একটু কনফিউশন হলো। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে যে ফ্রিডম, এটা নিজের, তাহলে আমাদের এক্সারসাইজের, আমরা যখন এক্সারসাইজ করছি ফ্রিডম, তাহলে এটা কিভাবে আমরা এটাকে পাচ্ছি? এটা কি আমরা তখন মানে ইন্টেলিজিবিলিটি ফ্রিডমকে বুঝতে পারি, ঠিক আছে, কিন্তু যখন আমি প্র্যাকটিক্যালি এটাকে এক্সারসাইজ করছি, তখন এটা আমার কাছে কিভাবে আসছে? এমপিরিক্যালি আসছে, না এটা আমার বোধে ধরা পড়ছে বলে আমি সেটার দ্বারা ডাইরেক্টেড হয়ে কাজ করছি? তুমি যেন আমার প্রশ্নটাই আমাকে ঘুরিয়ে করছো, মানে আমি তো প্রশ্নটাতেই ছাড়লাম যে সত্যি করে আচ্ছা। এখানে আমার রেডিমেড টেলারমেড উত্তর নেই, মানে নিজের কাছে। আমি যেটা উত্তর নেই সেটা তো তোমাকে একটা উল্টো পাল্টা বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো না। আমার নেই মানে নেই, উত্তর নেই। আর তো সেটা আমাকে আরো ভাবতে হবে। সত্যি করে আমি তো ভাবি আমার ফ্রিডম আছে, ফ্রিলি কাজ করি, সবটা ইন্টেলিজিবল ওয়ার্ল্ডে হচ্ছে। কান্ট এখানে এতদূর পর্যন্ত বলেছেন, এবং এতটাও বলেছেন অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা কিন্তু অন্য রকমের জিনিস, সেটা একটা কজাল লেভেলে অন্য জিনিস হচ্ছে। আচ্ছা, যদি আমরা এখনকার মাইন্ডের থিওরি নিয়ে একটু ভাবি, খেয়াল করে দেখো, সেখানে কিন্তু একটা উত্তর পাবে, কাছাকাছি একটা উত্তর পাবে। আসলে আমার যা কিছু আমি করি, আমার ব্রেনের সেটা ফাংশন, তাই তো? ব্রেনে একটা কিছু হচ্ছে, তাই জন্য আমি করছি, কিন্তু তার একটা হায়ার লেভেল রিয়েলিটি আছে, ওটা ব্রেনে রিডিউস করা যাবে না। আমি ভাবি আমার ইচ্ছা হয়েছে তাই আমি এটা করলাম, কিন্তু ইচ্ছাটাও ব্রেনের একটা কিছুর জন্য হয়েছে। আমি ইচ্ছা হয়েছে, মানে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ বলে বলছি, ওই কশনটা দিয়ে, কশনটা জানি আমি বলছি, কাজে এখানে কেউ আমাকে ইউটিউব আমাকে ধরতে পারবে না, আমি পরে বলছি। আমি ভাবছি আমি ফ্রিলি স্মোক করছি, বাজে এক্সাম্পল আমি ইচ্ছা করে। তার কারণ হচ্ছে আমি ভাবছি আমি ফ্রিডম থেকে স্মোক করছি,
আসলে ফ্রিডম থেকে করছি না, আমার ব্রেনের সেরোটোনিন বা ডোপামিন ওই লেভেলে নেমে যাচ্ছে, ও চাইছে, আমার ব্রেনটা মানে চাইছে, ও আমাকে বাধ্য করছে ওই চিন্তাটা করতে, স্মোকিং এর চিন্তাটা করতে। কাজে ওইটা কজাল লেভেলে কিন্তু সেরোটোনিন ডোপামিনের লেভেলে গল্পটা হচ্ছে, কিন্তু আমি ইন্টেলিজিবল লেভেলে আমি অন্য গল্প বানিয়েছি। কান্ট ব্রেন সায়েন্স এত বেশি জানতেন না, তখন ছিল না, অবভিয়াসলি এতটা জানতেন না, ছিল না তখন এগুলো। কান্ট এই জাতীয় কিছু একটা কথা বলছেন, ওই লেভেলে আরেকটা লেভেল হচ্ছে, সেটাও রিয়েল। তার মানে কি আমার ভাবনাটা মিথ্যা যে আমি সিগারেট খেতে চাই বলে খাচ্ছি? সত্যি করেই তো আমার এমন যদি একদিন প্রচন্ড ভাবে ডিটারমিনেশন আসে মনে যে আমি আর ছোবো না সিগারেট, ছুলাম না, কিন্তু ওই যে ডিটারমিনেশনটা এলো সেটাও মানে আজকের ব্রেন সায়েন্টিস্টরা বলবেন, নিউরো সায়েন্টিস্টরা বলবেন, ওটাও তোমার ব্রেইনের একটা পার্টিকুলার কজাল কন্ডিশন, তার থেকে ওটা একটা হায়ার লেভেলে হচ্ছে। তাহলে কি কান্ট এখানে একটা এপিফেনোমেনা টাইপের কিছু বলছেন? বলতে পারবেন না, কারণ এপিফেনোমেনালিজমের ক্ষেত্রে হচ্ছে ওয়ান ওয়ে কজেশন, আপওয়ার্ড কজেশন, মানে ডাউন টু মানে ম্যাটার, মানে ব্রেন মাইন্ডকে কজ করতে পারে, মাইন্ড ব্রেনকে কজ করতে পারে না। কিন্তু কান্টের ক্ষেত্রে তো গল্পটা উল্টো। উল্টো মানে আমার রিজন আমার অ্যাকশনকে কজ করতে পারছে, অ্যাকশনকে ডিটারমিন করতে পারছে। কাজেই এই গল্পটা, যে গল্পটা এতক্ষণ ধরে শোনালাম, পুরোপুরি কান্টের ওপর বসানো যাচ্ছে না, কারণ রিজনটা উল্টো, এটা গল্পটা উল্টো। মানে মেন্টাল কজেশন এখানে হচ্ছে, আপওয়ার্ড কজেশন শুধু নয়, ডাউনওয়ার্ড কজেশন হচ্ছে। উত্তরটা আমার কাছে মানে একটা ওরকম তৈরি করা উত্তর নেই, কাজে আমি তোমার প্রশ্নের পুরো উত্তর দিতে পারলাম না। আমরা একসাথে খুঁজবো। ফ্রিডমের পেছনে বা আমার ডিজায়ার সবকিছুর পেছনে কিছু একটা আছে, এই হিসাবে যদি বলতে চাই, হায়ার লেভেল ফাংশনালিটি যদি বলতে চাই, তাহলে শুনতে শুনতে মনে হচ্ছিল এটাকে স্পেসিফিক্যালি আমি হুসার্লিয়ান ইন্টেনশন এটা বলতে পারি, অথবা গ্রেটার সেন্সে अगेन সেই কনসিয়াসনেস, এভাবে একটা বলার চেষ্টা করা যেতে পারে। যদিও এটা খুব গ্রস, এটার আরো সাবটলিটি খোঁজা প্রয়োজনীয়। সেই জায়গাটা সমস্যা, আর সেটা হচ্ছে তুমি সেই হুসার্লিয়ান লেভেলে নিয়ে গেলে সেটা নিয়েই তো প্রশ্ন। কান্ট তো হুসার্লিয়ান মানে লেভেলটাকে নিয়ে বলছেন, ওটাও তো কজাল চেনের মধ্যে পড়ে যাচ্ছে হুসার্লিয়ান লেভেলটা, যতক্ষণ না তুমি ইপোকেতে গিয়ে তুমি এসেন্সে যাচ্ছ। হ্যাঁ, সেটা তুমি তার আগের লেভেলটা যেটা ফিনোমেনা, সেটা নিয়ে তো কান্ট বলছেন ওটা তো কজাল চেনের মধ্যে, এটা তো ফিজিক্যাল নয়, ফিজিক্যাল কজাল, মেন্টাল সবটা কজাল চেনের মধ্যে। তার ভিতর তুমি ফ্রিডমটাকে আনবে কোথা থেকে? এইটাই সমস্যা। এই চেনটাকে, সমস্যাটা হচ্ছে এটা নয় যে প্যারালাল দুটো চেন থাকলে কোনো অসুবিধা নেই, থাকুক না, এই গল্প একটা, ওটা একটা গল্প, কিন্তু সেটা তো হচ্ছে না। গল্পটা হচ্ছে ওই আপার চেনের গল্পটা নিচের চেনটাকে ইনফ্লুয়েন্স করছে, আমার অ্যাকশনটাকে মডিফাই করছে। কারণ যদি ওই প্যারালিস্টদের মতন বলে দিতেন, বলেননি, কেউ এরকম কান্টকে ইন্টারপ্রেট করতেও পারেন, তোমরা কেউ চাইলে এই ইন্টারপ্রিটেশনটা কত দূর যায় তোমরা দেখতে পারো, যে ওটা একটা লেভেলের ইন্টারপ্রিটেশন, এটা আরেকটা লেভেলের ইন্টারপ্রিটেশন, দুটো দু রকমের ইন্টারপ্রিটেশন। সত্যি করে আমরা ফোক সাইকোলজিতে একরকম ইচ্ছা অনিচ্ছা ইত্যাদি ইন্টারপ্রেট করি, কিন্তু নিউরো সায়েন্টিস্ট বা একজন ডাক্তার ওই ইন্টারপ্রিটেশন গুলোর মধ্যে তো যান না। ডাক্তার তো অন্যরকম ইন্টারপ্রিটেশন দেন না, তিনি তো একদম ওই কজাল চেনের মধ্যে এই ওষুধটা দিলে ডোপামিন সেরোটোনিন ইত্যাদি দিলে ওর সেরে যাবে, এটাই বোঝেন। কিন্তু এখানে আপনি যে কথাটা বলেন, ফোক সাইকোলজি আর একটা মেডিসিন, নিউরো সায়েন্টিস্ট বা ডাক্তার, দুজনেই কিন্তু তাহলে এম্পিরিক্যাল লেভেলে কাজ করছে, এম্পিরিক্যাল লেয়ারটা থেকে কিন্তু বেরোচ্ছে না। কারণ ফোক সাইকোলজিও যদি দেখি, সেটা কিন্তু একটা মানে আমি যতদূর বুঝি সেখানে একটা এম্পিরিক্যাল লেয়ার ভীষণ রকম, এক্সপিরিয়েন্সের একটা ভালো মতো রোল আছে। না, আমি এটা সাইমালটেনিয়াসলি প্যারালাল টানলাম যে এটা ধরো যে একটা লেয়ার হচ্ছে
এই দুটোই কান্টের কাছে দুটো একটাই লেয়ারের, দুটোই এমপিরিক্যাল লেয়ারের। হ্যাঁ, কিন্তু কান্টের কাছে দুটো একটাই লেয়ার, কিন্তু কারণ দুটোই তো আমার এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের বিষয়, ফোক সাইকোলজিক্যাল এবং নিউরোসায়েন্সটা দুটোই। কিন্তু তারপরেও যদি আমরা ভাঙি, এখন যেমন ভাঙা হয় যে ফোক সাইকোলজির একটা লেয়ার এবং একটা নিউরোসায়েন্সের একটা ব্রেইন সায়েন্সের একটা লেয়ার, এখন তো ভাঙা হয় ওই একটা লেয়ারের মধ্যে আবার দুটো লেয়ার ভাঙা হয়। সেখানে একটা লেয়ার আর একটা লেয়ার আলাদা, দুটো দু রকমের গল্প, একই জিনিসের দু রকমের গল্প যেন। ওই কুরোসাওয়ার একটা ফিল্ম দেখেছিলাম, খুব বিখ্যাত ফিল্ম, কি নাম তোমরাও হয়তো দেখেছো। সেখানে একটা রেপ গল্প, হ্যাঁ, একটা রেপ কেস হয়েছে, 4 জন উইটনেস, বিখ্যাত ফিল্ম, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। 4 জন উইটনেস, 4 জন 4টে গল্প বলছে, কোন গল্পটা ঠিক, একই ঘটনা, এবং সবাই বলছে আমরা আই উইটনেস। একেবারে 4 জনের 4টে গল্প, কনফ্লিক্টিং গল্প, স্টোরি, এটাই গল্প, প্রত্যেকটা মিলে যাচ্ছে ফ্যাক্টের সাথে, কিন্তু 4টে গল্প। ঠিক তেমনি, মানে 4টে প্যারালাল গল্প, ঠিক তেমনি এখানে দু রকমের দুটো স্টোরি বলা হচ্ছে, একটা নিউরোলজিক্যাল স্টোরি বলা হচ্ছে আর একটা সাইকোলজিক্যাল, ফোক সাইকোলজিক্যাল স্টোরি বলা হচ্ছে, কিন্তু একই ঘটনা। কারণ কি সেরকম বলতে চাইছেন? স্যার দুটো জিজ্ঞাসা, একটা হচ্ছে যে আপনি যখন ওই বললেন যে লেকচার দিতে দিতে আপনার তালসারির কথা চলছিল, যে কারণে আপনি অ্যাজ এক্সাম্পল ওটার প্রসঙ্গ তুললেন, তো কখনো কখনো এটা বুঝতে পারি যে আমি একটা বলছি, সেখানে আমার সম্পূর্ণ চেতনা আছে, আমি জানছি আমি কি বলছি সবকিছু সাইমালটেনিয়াসলি, আমার পেছনে কিন্তু হয়তো কোনো একটা ওয়ার্ক প্ল্যান করছি বা র্যান্ডম কোনো একটা থট এসে গেল। তো এই জায়গাটাকে, এটা কি আমাদের এই যে ফ্রিডম, এই ফ্রিডম অর মোড অফ ফ্রিডমের বলেই কি এই দুটো ওয়ার্ল্ডে, একটা এম্পিরিক্যাল যেটা এই মুহূর্তে আমি কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মধ্যে আছি, আর একটা যেটা আমি বুঝতে পারছি বাট ওটা প্র্যাকটিস করছি না বা ওটা কনসিয়াসলি বলছি না, এই দুটো যে লেয়ার, সেই লেয়ারে যে আমি সুইচ অন সুইচ অফ বা সাইমালটেনিয়াসলি চলছে, এইটা কি আমার ফ্রি, মানে এর পেছনে কি ফ্রিডম আছে এরকম বলা যেতে পারে? এটাও আমার মনে হচ্ছিল। না, মানে ফ্রিডম আছে বলা যেতে পারে, সে কান্ট, তো কান্টের ভাষায় যদি বলো, তুমি আগের পয়েন্টটাই ধরিয়ে দিয়েছো, সেই পয়েন্টটাই আমি রিপিট করব। কান্টের জায়গায় এখানে কোনো ফ্রিডম নেই, কারণ কান্টের জায়গায় তুমি তো দুটোই এম্পিরিক্যাল লেভেলে বলছো না, এম্পিরিক্যালি কজড। তুমি সত্যি করে ভেবে দেখো তো, তুমি কি কখনো হঠাৎ করে কিছু চিন্তা করো? কখনো করো না। তুমি একজন বন্ধুর কথা মনে পড়ে যায়, হঠাৎ করে মনে পড়ে? কখনো মনে পড়ে না, কিছু একটা সূত্র থাকে। ওরকম দেখতে একজন কাউকে দেখেছো, কিংবা তার দেওয়া একটা গিফটের দিকে চোখে চোখ পড়েছে। শার্লক হোমসের গল্পে এবং এডগার অ্যালান পোর গল্পে এই এক্সাম্পল, দুটোই এক্সাম্পল আছে, দুটো গল্পে দুটো এক্সাম্পল আছে। শার্লক হোমস এক জায়গায়, মানে আর্থার কোনান ডয়েল এক জায়গায় অ্যালান পোকে উল্লেখ করে বলছেন, ওই রকম ভাবে, মানে এক্সাম্পল দুটো এরকম ছিল যে দুজন যাচ্ছেন রাস্তা দিয়ে, এই শার্লক হোমসের গল্পে ওয়াটসন এবং শার্লক হোমস যাচ্ছেন, ওয়াটসন কি ভাবছে ঘরের ভেতরে, যাচ্ছে না, অ্যালান পোর গল্পে দুজন যাচ্ছেন, কিন্তু শার্লক হোমস ঘরের ভেতর বসে রয়েছে ওয়াটসন, এবং হট করে শার্লক হোমস বলছেন, হ্যাঁ ওয়াটসন তুমি ঠিকই ধরেছো, এরকম ভাবে হয় না। ওয়াটসন বলছে, হ্যাঁ তাই, বলেই বলছে, হ্যাঁ তুমি কি করে বুঝলে আমি কি ভাবছি? তখন শার্লক হোমস বলছে, তুমি এইদিকে তাকালে ওইদিকে তাকালে, তাই তোমার চেইন অফ থট এই করে শার্লক হোমস ভেঙে দিল গল্পটা। তার মানে কি, সে ভাবছে যে আমি ওয়াইল্ড থিঙ্কিং করছি, আসলে নয়, তার স্টিমুলাস আছে, সে কোন দিকে কি তাকাচ্ছে, তার থেকে কোন থেকে তার মুখের এক্সপ্রেশন কি হয়ে যাচ্ছে, সে তার থেকে সে বুঝছে যে এরপরে ওইটা ভেবেছে, এটার পরে ওটা ভেবেছে। সেটা খুব সুন্দর একটা এক্সপ্লানেশন আছে ওখানে, এটা পুরোটাই কল্পনা ওখানে, কিন্তু বিষয়টা ওরকম ভাবেই হয়, এটা এম্পিরিক্যাল লেভেলে। সহজ কথায়, এম্পিরিক্যাল লেভেলে তুমি কোথাও অট পাবে না,
হুম কিন্তু তোমার ওই ইন্টেলিজিবল লেভেলে অট আছে। আমি বলতে পারি তোমার লেখাটা আরো ভালো হওয়া উচিত ছিল, হুম ছবিটা আরো সুন্দর হওয়া উচিত ছিল, এটা এমন না হলে অমন হলে ভালো হতো। এই অট হুম, এইটা আছে, এটা তো পাবে না তুমি এক্সপিরিয়েন্স। সবই ইজ, হ্যাজ টু বি, হ্যাড টু বি। হুম, আচ্ছা, যদি আচ্ছা আর কোনো প্রশ্ন না থাকে এখানে থামি তাহলে। কেউ কোনো প্রশ্ন করছো না, তাহলে আমি এখানেই থামছি। থ্যাংক ইউ অল।